হয়েছে? শেয়ার হয়েছে? ওর দরকার নাই, যারা আসার, যে আসে আসবেন, আসবেন আসবেন। অত হাত পা ধরে লাভ নাই, কারণ এসব হাত পা। চলো, কথা না আস্তে। কথা না, শুরু করি। যেটা করবো আর কি, সপ্তাহে পার উইক দুটো ক্লাস পাবে, পরের দুটোর বেশি পেতে পারো। পার উইক দুটো ক্লাস পাবে। মূলত সায়েন্স পোর্শনটা আগে কভার করব। ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে যাবে বায়োলজি। এই রেঞ্জে যাবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এইভাবে পরপর যাব। মূলত চেষ্টা করবো এগুলো রেলের RRB, গ্রুপ ডি, এটা কভার করার। এনসিআরটি বেসড চেষ্টা করব যতটা করার। ইউটিউবে পেয়ে যাবে ক্লাস, পরে রেকর্ডেড দেখতে পাবে। যখন ক্লাস করাবো তখন লাইভ বলতে পারছি না মারতে পারবো কি পারবো না, পরে আপলোড করে দেবো। পিডিএফ পাবে, চ্যাপ্টার শেষ হলে পিডিএফ পরে পাবে। দিনের দিন পাবে কি তাও বলতে পারলাম না। চলো, চুপচাপ শুনবে, মন চাইলে নোট করবে, নাহলে দ্বিতীয়বার নোট করবে, তাতে লাভ হবে, ফায়দা হবে। প্রথমবার শুনে গেলে নোট করলে ভালো, নাহলে দ্বিতীয়বার নোট করবে, পিডিএফ পেয়ে যাবে তখন নোট করবে, দিয়ে ওইগুলোই বারবার রিভিশন করবে। বারবার ক্লাস দেখা তো সম্ভব না। আর যারা ভালোভাবে ফোকাস করতে চাও, দেখতে চাও, তারা বলবো নোটস বানাও নিজে হাতে, দিয়ে সুন্দর সুন্দর করে নিজে হাতে নোটস বানিয়ে পড়ো, ওতে লাভ বেশি হবে। সাথে পিডিএফ গুলো থাকবে, অসুবিধা নেই, পেয়ে যাবে। তাহলে প্রথমে আমরা শুরু করব ফিজিক্স। ফার্স্ট চ্যাপ্টার আমাদের হচ্ছে একক ও পরিমাপ, যেটা ইউনিট অ্যান্ড মেজারমেন্ট যেটা বলছি, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট ইউনিট অ্যান্ড মেজারমেন্ট কি আসে আবার, প্রণব। ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, একক এবং পরিমাপ, এগুলো হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার। প্রথমে আমরা যেটা দেখব ভৌত রাশি, বা যেটাকে বলা হয় আর কি, কি বলবো, ভৌত রাশি, ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে পারি, রাশি। এর ইংলিশ টার্ম যদি বলি কোয়ান্টিটি, হ্যাঁ মনে রাখবে কোয়ান্টিটি। কিছু কিছু টার্ম আমি দেখা যাচ্ছে যে ইংলিশে করে যাচ্ছি, বাংলা করে নেবে নিজেরা, খাটো, নিজের হাতে খাটো, তাহলে ভালো হবে। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে পারি ভৌত রাশি, ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে পারি ভৌত রাশি। তাহলে প্রশ্ন হলো দাদা ভৌত রাশি কি? না, ভৌত রাশি হলো পদার্থের এমন বৈশিষ্ট্য বা ধর্ম, এটা একটা যে কোনো পদার্থ বলতে পারি, সেই পদার্থের এমন একটা বৈশিষ্ট্য বা ধর্ম কি সংখ্যাসূচক মান ব্যবহার করে পরিমাপ করা যায়। এক কথায় যা পরিমাপযোগ্য তাই হচ্ছে ভৌত রাশি, যা পরিমাপযোগ্য তাই হচ্ছে ভৌত রাশি, যা পরিমাপযোগ্য, পরিমাপযোগ্য তাই হচ্ছে কি ভৌত রাশি। ঠিক আছে, ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি কি, যা পরিমাপযোগ্য তাই হচ্ছে ভৌত রাশি। তাহলে যেগুলোকে পরিমাপ করতে পারি সেগুলো ভৌত রাশি। এবার যদি বলে আমি তোমাকে কি বলবো, ভীষণ ভালোবাসি, এই এই কম বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর। তাহলে ভালোবাসা পরিমাপ করা যায় কতটুকু, 1 কেজি না 2 কেজি বলতে পারবে না, তাহলে পরিমাপযোগ্য না, তাহলে ওটা ভৌত রাশি না। যা পরিমাপযোগ্য সেটা হচ্ছে ভৌত রাশি। আমি বললাম আমার হাইট 100, কত, 60, 50, 170, তাহলে ওটা হাইটটা পরিমাপ করতে পারছি স্কেলের সাহায্যে, 8 সেমি, এই যে পরিমাপ করতে পারছি, এটাকে কি বলবো, পেন্সিলটা পরিমাপযোগ্য। তাহলে এর কি মাপছি, লেন্থ মাপছি, দৈর্ঘ্য মাপছি, তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে কি একটা ভৌত রাশি। সময় বলতে পারছি, এতটা বাজে, ঘন্টা, মিনিট, সেকেন্ড বলতে পারি, কাউন্ট করা যায়, তাহলে সময় কি ভৌত রাশি হয়ে যাবে। তাহলে যা পরিমাপযোগ্য তাই হবে ভৌত রাশি। ক্লিয়ার? বা ফিজিক্যাল কোয়ান্টিটি। 2 কেজি, দুই কি, দুই হচ্ছে একটা সংখ্যাসূচক মান, আর কেজি বলছি, কেজি কি একক, ওই যে বললাম একক ও পরিমাপ পড়বো। তাহলে যাকে পরিমাপ করছি, পরিমাপ করতে গেলে কি একটা এককের প্রয়োজন, না সেকেন্ড, না মিনিট, না ঘন্টা, না কেজি, না লিটার,
এগুলো কি এক একটা একক, তাহলে 2 কেজি, 2 হচ্ছে এখানে সংখ্যা, আর এটাকে পরিমাপ করতে পারি 2 কেজি একক যেহেতু বলছি, তাহলে কেজিটা হচ্ছে একক হয়ে যাচ্ছে এখানে। তাহলে ভৌত রাশি কি যা পরিমাপযোগ্য তাই হচ্ছে ভৌত রাশি। দৈর্ঘ্য, ভর, তাপমাত্রা, সময়, বল এগুলো সব পরিমাপ করতে পারি, এগুলো আমাদের উদাহরণ হয়ে যাবে ভৌত রাশির উদাহরণ। তাহলে ভৌত রাশি কি ক্লিয়ার করতে পারলাম জায়গাটা। এই যে গতি বলছে 120 কিমি পার ঘন্টা, আকাশ গাড়ি চালাই 120 কিমি পার ঘন্টা বেগে, তাহলে স্পিডটা কত আমি পরিমাপ করতে পারছি, এটা হয়ে গেল ভৌত রাশি। তাহলে যা পরিমাপযোগ্য তাই হয়ে যাবে ভৌত রাশি। ঠিক আছে। বলে এর আমার খুব মন খারাপ, কতটুকু মন খারাপ, ক কেজি জানি না, পরিমাপ করতে পারছি না, তাহলে ওটা ভৌত রাশির মধ্যে পড়বে না। শুভ ঘোষ। নেক্সট চলো, ভৌত রাশির প্রকারভেদ বলতে পারি। ঠিক আছে, তাহলে একক পরিমাপের ভিত্তিতে 3টি ভাগে ভাগ করব। এক হচ্ছে মৌলিক রাশিচক্র যেটা, 2 নম্বর হচ্ছে উদ্ভূত রাশি, আর 3 নম্বর হচ্ছে সম্পূর্ণ রাশি। মৌলিক বলতে ফান্ডামেন্টাল বলছে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। 1 নম্বর যেটা বলছে এটা হচ্ছে 1 নম্বর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা মৌলিক পরিমাণ, পরিমাণটাকে রাশি বলছি, পরিমাণ বাদ দিয়ে রাশি বলো, পরিমাণকে রাশি বলো, মৌলিক রাশি বা মৌলিক পরিমাণ। তাহলে কি মৌলিক রাশি কোনগুলো বলবো না, যে রাশির ভৌত রাশি, যে ভৌত রাশিগুলোকে কোনো না কোনোভাবে প্রকাশ করা প্রয়োজন বা অন্যান্য ভৌত রাশির প্রয়োজন নেই, জাস্ট এগুলোকে কি শুধু আসে। তাহলে কি বলা হলো, যে রাশিগুলোকে শুধুমাত্র প্রকাশ করতে পারবো, অন্য রাশির হেল্প দরকার নাই। লেন্থ, এই যে একটা লেন্থ আমি বলছি এটা কত 5 মিটার বললাম, তাহলে এই দৈর্ঘ্যটা আমি পরিমাপ করতে চাচ্ছি, মিটার বলছি, এই যে মিটার, এর জন্য কি অন্য দৈর্ঘ্যের প্রয়োজন হচ্ছে, অন্য একক এর প্রয়োজন হচ্ছে রাশির না, মিটার একটা কি একক, তাহলে এর জন্য আদার্স কিছুর প্রয়োজন হচ্ছে না, তাহলে এটা হয়ে যাবে কি মৌলিক রাশি। লেন্থ মৌলিক রাশি, মিটার মাস মানে ভর, এটা কিলোগ্রাম মাপা হয়, তাহলে এগুলো সব এসআই একক দিয়ে আছে। টাইম সময় সেকেন্ডে মাপা হয়। ইলেকট্রিক কারেন্ট যেটা বিদ্যুৎ, যেই অ্যাম্পিয়ার মাপা হয় বিদ্যুৎ। টেম্পারেচার উষ্ণতা, উষ্ণতা কেলভিন এককে মাপা হয়। এগুলো কি এগুলোর জন্য আলাদা অন্য রাশির প্রয়োজন হয় না, এজন্য এগুলো কি হয়ে যাবে মৌলিক রাশি। তাহলে ভৌত রাশির প্রকারভেদ যদি বলি, একক আর পরিমাপের উপর বেস করে 3টে ভাগে ভাগ করব। 1 নম্বর মৌলিক রাশি, 2 নম্বর উদ্ভূত রাশি, 3 হচ্ছে সম্পূরক রাশি। তাহলে 1 নম্বর কি বললাম মৌলিক রাশি, 1 নম্বর হচ্ছে মৌলিক রাশি, যে রাশির বা যে ভৌত রাশিগুলোকে প্রকাশের জন্য অন্য রাশির প্রয়োজন হয় না, সেগুলো হয়ে যাবে মৌলিক রাশি, সেগুলো কি হয়ে যাবে, সেগুলো হয়ে যাবে আমাদের মৌলিক রাশি। নেক্সট আমরা দেখব 2 নম্বর, 2 নম্বর কি বললাম উদ্ভূত রাশি, যেটাকে আমরা বলছি ডেরিভড কোয়ান্টিটি বা উদ্ভূত রাশি। পরিমাণটাকে রাশি বলো, পরিমাণটাকে রাশি বলো। তাহলে কি বলা হলো, 2 নম্বর হচ্ছে আমাদের উদ্ভূত রাশি বা ডেরিভড কোয়ান্টিটি। এগুলো কি না, এই রাশিগুলোর জন্য 2 বা ততোধিক প্রয়োজন। প্রথমে বললাম মৌলিক রাশি, মৌলিক রাশি নেই একটাই, এর জন্য একটাই একক, অন্য রাশির প্রয়োজন হয় না। কিন্তু উদ্ভূত রাশি যেটা ডেরিভড বলছি, এক্ষেত্রে 2 বা তার বেশি প্রয়োজন হয়, এই রাশিগুলোর জন্য 2 বা ততোধিক প্রয়োজন হয় রাশির। তাহলে এখানে দেখো এরিয়া, যদি এরিয়া বের করতে চাই, এই যে আয়তক্ষেত্র, এটা কি আমাদের লেন্থ, এটা কি আমাদের দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে দৈর্ঘ্যের একক নিচ্ছি, প্রস্থের একক রাখছি, তাহলে এটাকেই আমরা কি বলছি এরিয়া। এরিয়া মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ এর ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে দুটো ইউজ করছি, নাহলে আমি এরিয়া শুধু লেন্থের ওপর বেস করে বলতে পারবো না, বেদের ওপর প্রস্থের ওপর বেস করে বলতে পারবো না, দুটো লাগছে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এর একক লাগছে এর একক লাগছে। তাহলে দৈর্ঘ্যের একক মিটার, তাহলে ওটা মৌলিক রাশি, প্রস্থের একক মিটার, ওটাও মৌলিক রাশি। কিন্তু যখন এরিয়া বের করছি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ বলছি, এর একক নিচ্ছি এর একক রাখছি, তাহলে এটা হয়ে গেল আমাদের কি উদ্ভূত রাশি বা ডেরিভড কোয়ান্টিটি, এটা মিটার স্কোয়ার হয়ে গেল। যখন আয়ত ঘন বের করছি আর কি, ভলিউম আয়তন বের করছি, দৈর্ঘ্য লাগছে প্রস্থ লাগছে উচ্চতা লাগছে, এটা মিটার ঘন মিটার বলছি। তাহলে এটা 1-এর বেশি ইউজ করছি, 1-এর বেশি একক যখন আমরা ইউজ করছি, তখন সেটা হয়ে যাবে উদ্ভূত রাশি বা ডেরিভড কোয়ান্টিটি। ইংলিশ টার্মগুলো মনে রাখবে, সুবিধা হবে নাকি। নেক্সট তাহলে কি বলবো সম্পূরক রাশি, এটা হচ্ছে আমাদের 3 নম্বর। 3 নম্বর কি বলছি সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি, 3 নম্বর হচ্ছে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। ঠিক আছে, সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি কি না, এই রাশিগুলোর জন্য কোনো ভিত্তি পরিমাপের প্রয়োজন হয় না, পরিমাপটা প্রয়োজন হয় না, বা একে প্রকাশ করার জন্য কোনো উদ্ভূত রাশির প্রয়োজন হয় না। উদ্ভূত রাশি বলতে ডেরিভড, 1-এর বেশি যে একক তারও প্রয়োজন হয় না। তাহলে এই যে যদি আমরা প্লেন অ্যাঙ্গেল বলি, এর একক কি রেডিয়ান, মনে রাখবে দিদাই, ইম্পর্টেন্ট। সলিড অ্যাঙ্গেল,
বা ঘনকোণ যেটা, এর যদি ইউনিট বলি স্টেরিডিয়ান, রেডিয়ানকে RAD লেখা হয়, আর স্টেরিডিয়ানকে SRA লেখা হয়। জিজ্ঞাসা করতে পারে রেডিয়ানকে কোন সিম্বলে লেখা হয় RAD, স্টেরিডিয়ানকে কোন সিম্বলে লেখা হয় SR। তাহলে এখানে যদি দেখি এই যে A1C এটাকে রেডিয়ান লিখছি, 1 রেডিয়ান মানে 1C, এই ফরম্যাটে লিখছি আমরা, এটা হচ্ছে রেডিয়ান, 1 রেডিয়ান। ঠিক আছে, 1 রেডিয়ান সমান কত, 57.2958, মনে রাখো তাহলে হবে 57.29 ডিগ্রি, এটা মনে রাখবে। 1 রেডিয়ান মানে 57.29 ডিগ্রি, মনে রাখো এটা। আর স্টেরিডিয়ান, 1 স্টেরিডিয়ান 1 SRA লেখা হয়, স্পেয়ার, এটা স্পেয়ারের আমরা দেখাচ্ছি, শঙ্কু আকার আছে দেখো। তাহলে এটা সলিড অ্যাঙ্গেল, এই সিম্বলটা মনে রাখবে, সলিড অ্যাঙ্গেল সিম্বল। ঠিক আছে, আর 1C এটা হচ্ছে রেডিয়ানের সিম্বল। তাহলে এগুলোর জন্য কি আমাদের কোনো পরিমাপের প্রয়োজন হয় না, সেটাই হচ্ছে সম্পূরক পরিমাণ বা সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। জাস্ট আরও একবার রিভিউ করে নিই। প্রথমে বললাম ফান্ডামেন্টাল বা মৌলিক রাশি, এটা একটাই একক, অন্য এককের প্রয়োজন হয় না বা অন্য রাশির প্রয়োজন হয় না। যেরকম দৈর্ঘ্য, কেজি, সেকেন্ড, অ্যাম্পিয়ার, কেলভিন, এগুলো হচ্ছে সব মৌলিক রাশি। ডাইরেক্ট বলে দেবে নিচের কোনটি মৌলিক রাশির উদাহরণ নয়, নিচের কোনটি মৌলিক রাশির উদাহরণ নয়, মিটার, কেজি, কেলভিন, তার সাথে রেডিয়ান দিয়ে দিল, তাহলে রেডিয়ান হয়ে যাবে, কারণ রেডিয়ান তো কি সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি বা সম্পূরক রাশি, সম্পূরক রাশি। পরিমাণ বলো তাও কিছু যায় আসে না, হাতে লিখা আমার রেডি চলবে। হ্যাঁ, সুন্দর করে নিজের হাতে লিখবা, গুছি গুছি নোটস বানাবা। এখন না হলে পরে বানাবা, ক্লাস দেখে নাও, PDF যখন পেয়ে যাবে, বা পরে আরেকবার ক্লাস দেখে নোটস বানাবে। নেক্সট, এই তিনটি ক্লিয়ার হলো। তাহলে এবার যাচ্ছি আমরা ভৌত রাশির আরেকটা ভাগ, কি না এটা মাত্রা এবং দিকের ওপর বেস করে, বলিনি মান ও দিক, তাহলে মান ও দিক, তাহলে এর ওপর বেস করে আমরা ভৌত রাশিকে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার রাশি আর ভেক্টর রাশি দুটো মাথায় রাখতে হবে। ভেক্টর রাশি প্রথমে বলি, ভেক্টর রাশি, ভেক্টর রাশি কি না একটি ভৌত রাশি। ভেক্টর রাশি হচ্ছে একটা ভৌত রাশি। কেন ভৌত রাশি, না এটা পরিমাপ করা যায়, ভৌত রাশি বললাম তো পরিমাপযোগ্য। তাহলে ভৌত রাশির মান আছে, ভৌত রাশির মান আছে, এর পাশাপাশি কি দিকও আছে, তাহলে মান ও দিক দুটোই আছে, সেটা হচ্ছে আমাদের কি ভেক্টর রাশি হয়ে গেল। এবার ভেক্টর রাশির উদাহরণ মাস্ট, এক্সাম্পল মনে রাখতে হবে। তাই ডিসপ্লেসমেন্ট কি ভেক্টর রাশি, ভেলোসিটি গতিবেগ মনে রাখবে, ঠিক আছে, টর্ক, অ্যাক্সেলারেশন, ফোর্স, ওয়েট, এগুলো সব মনে রাখতে হবে। মোমেন্টাম, ইম্পালস, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, কারেন্ট ডেন্সিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, এর বাইরে থাকবে না। পুরো NCERT বেসড করছি আমরা, NCERT বেসড, NCERT-তে এগুলোর উল্লেখ আছে। তাহলে এই যে নামগুলো বলা হলো, ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, ভেলোসিটি, এগুলো কি আমাদের ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি কোনগুলো, যে রাশির মান এবং অভিমুখ দুই আছে তাদেরকে বলবো ভেক্টর রাশি। ভেক্টর রাশি কোনগুলো, মান এবং অভিমুখ দুটোই আছে, মান এবং অভিমুখ দুটোই আছে, তাদেরকে বলবো ভেক্টর রাশি। ভেক্টর রাশির উদাহরণ কি বলা হলো, এই যে বলে দিলাম, ডিসপ্লেসমেন্ট বললাম, সরণ বলতে পারো, বল বলতে পারো, বেগ বলতে পারো, সব এগুলো হয়ে যাবে আমাদের ভেক্টর রাশি। নেক্সট, স্কেলার রাশি। স্কেলার রাশি কি না শুধুমাত্র পরিমাপ আছে, দিক নেই, মান আছে কিন্তু দিক নেই। স্কেলার রাশি কি, যে রাশি শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই, তাকে বলবো আমরা স্কেলার রাশি। ডিস্টেন্স, ঠিক আছে, এনার্জি, পাওয়ার, টাইম, স্পিড, ডেন্সিটি, ভলিউম মানে আয়তন, এগুলো কি সব স্কেলার রাশি। প্রেশার, ওয়ার্ক, চার্জ, এগুলো কি সব স্কেলার রাশি। ইলেকট্রিক কারেন্ট, টেম্পারেচার, এগুলো কি সব মান আছে কিন্তু এদের দিক নেই। আমি বললাম কি এত কিমি পার ঘন্টা, কিমি বলছি না, ভলিউম আয়তন বলছি, ডিস্টেন্স মিটার, এত মিটার বলছি, মিটার ঠিক আছে, ডিস্টেন্স মাপছি মিটারে, তাহলে এটা কি স্কেলার রাশি কিন্তু মান আছে, এর দিক উল্লেখ করছি না, দিক নেই, তাহলে এটা হয়ে যাবে কি, এগুলো হয়ে যাবে আমাদের স্কেলার রাশি। উদাহরণ মাস্ট মনে রাখতে হবে কিন্তু, এক্সাম্পল ডাইরেক্ট কোশ্চেন হবে, নিচের কোনটি স্কেলার রাশি, নিচের কোনটি ভেক্টর রাশি। নেক্সট আমাদের ইউনিট বা একক। একক কি, ইউনিট বা একক, একক কি না কোনো ভৌত রাশি বললাম প্রকাশ করতে হবে, ভৌত রাশি প্রকাশ করার জন্য কি দরকার, একটা তো একক দরকার, মানদণ্ডের প্রয়োজন, সেটা হচ্ছে একক। ওই যে বললাম 2 কেজি, 2 কেজি বললাম, 2 কেজি, দুইটা কি
এটা হচ্ছে নিউমেরিক্যাল, এটা হচ্ছে সংখ্যা। আর কেজিটা কি, কেজিটা হয়ে যাবে একক, কেজিটা হয়ে যাবে একক। 2 কি 2 মিটার না 2 কেজি না 2 লিটার কি, যতক্ষণ এর পরে একক কিছু একটা লিখছি ততটা আমার ক্লিয়ার হচ্ছে না। তাহলে এর জন্য এককের প্রয়োজন, ভৌত রাশি প্রকাশ করতে একটা মানের প্রয়োজন, মানদণ্ডের প্রয়োজন, যেটাকে আমরা কি বলবো, একক বলবো, ইউনিট বলবো। যেরকম লেন, দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি মিটার হয়ে যাবে, এম লেখা হয়। মাস, ভর, এর একক কি কিলোগ্রাম, কেজি কেজি লেখা হয়। টাইম, সময়, সময়ের একক সেকেন্ড, পরিমাপের এই আর কি একক সেকেন্ড, এস দিয়ে লেখা হয়। ইলেকট্রিক কারেন্ট, যেটাকে অ্যাম্পিয়ারে লেখা হয় এ। টেম্পারেচার, কেলভিন, কে কেতে লেখা হয়, এগুলো সিম্বল মনে করো, সিম্বল। আর এটা কি ইউনিট, মনে থাকবে। নেক্সট আমরা এবার ইউনিটের ভাগগুলো দেখব। যদি ইউনিটের কথা বলি, এগুলোকে মোট 7টি ভাগে ভাগ করা যায়। প্রধান যে একক আর কি, মৌলিক বা ভৌত রাশির এককগুলোকে প্রাথমিক যে একক আর কি 7টা। এটাও হয় কোশ্চেন যে প্রাথমিক একক কটি, 7টি। কি কি, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, অ্যাম্পিয়ার, কেলভিন, ক্যান্ডেলা, মোল। বলবে নিচের কোনটি প্রাথমিক একক নয়, এই 7টা বাদ দিয়ে যেটা বলবে সেটাই উত্তর হয়ে যাবে। নিচের কোনটি প্রাথমিক একক নয়, এই এগুলো বাদ দিয়ে যেটা বলবে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের উত্তর। শেষ পর্যন্ত থাকবে তো, অনেকেই আছে। চলো দেখি কতদূর টানতে পারি। তাহলে কি বললাম, যে প্রাথমিক একক তার সংখ্যা কত, 7টি। মিটার, কিলোগ্রাম, ঠিক আছে, সেকেন্ড, অ্যাম্পিয়ার, কেলভিন, ক্যান্ডেলা এবং মোল, এই 7টি হচ্ছে প্রাথমিক একক। দেখা যাচ্ছে এর বাদ দিয়ে বলে দিল কি, রেডিয়ান বলে দিল, এই এটা কি বলবো, রেডিয়ান তো বলতে পারি না। এইগুলো বাদ দিয়ে আর কি, এই 7টাই মনে রাখো, বাদ দিয়ে যে কোনো একটা দিয়ে দিল, সেটাই কি হয়ে যাবে, উত্তর হয়ে যাবে। উদ্ভূত একক এখনই বলে আসলাম, সম্পূরক একক। উদ্ভূত একক কি, ওই যে এরিয়া, ক্ষেত্রফল, আয়তন, ঘনত্ব, গতিবেগ, ক্ষমতা, কাজ, এই সমস্ত, ভরবেগ, এগুলো যে এককে পরিমাপ করছি। উদ্ভূত একক বলতে ভৌত অন্য সকল ভৌত রাশির একক, এই 7টি ছাড়া, ঠিক আছে। মৌলিক এককের সমতুল্য কিন্তু এগুলো, এগুলোই হচ্ছে উদ্ভূত একক, ক্ষেত্রফল, আয়তন, ঘনত্ব, এগুলো। নেক্সট সম্পূরক একক, পরিমাপের জন্য ব্যবহৃত একক, এগুলো সম্পূরক একক নামে পরিচিত। সমতল কোণ, ঘন কোণ, ওই যে বললাম সমতল কোণ, ঘন কোণ, ঠিক আছে, এক্ষুনি বলে আসলাম। এই যে প্লেন অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল, এগুলোই তো কি সম্পূরক রাশি। যেগুলো সম্পূরক রাশি সেগুলোই সম্পূরক একক হয়ে যাবে, যেগুলো উদ্ভূত রাশি সেগুলোই কি হয়ে যাবে আমাদের উদ্ভূত একক হয়ে যাবে। সেম একই জিনিস কি আসে। ভিডিও অফ করে দেবেন কি, চলো নেক্সট। সিস্টেম অফ ইউনিট। সিস্টেম অফ ইউনিট কি না, যদি দেখি ভালো করে, না আমরা পরিমাপ তো করছি, বলছে আ কমপ্লিট সেট অফ ইউনিটস হ্যাভিং বোথ দ্য বেস ইউনিট অ্যান্ড ডেরিভ ইউনিট। বেস ইউনিট যেগুলো সেটাও থাকবে, আর সেই সঙ্গে সঙ্গে ডেরিভড ইউনিট যেটা উদ্ভূত একক বললাম সেগুলো, বেস বলতে যেটা ফান্ডামেন্টাল সেটা, বেস ইউনিটও থাকবে, ডেরিভড ইউনিটও থাকবে, সেগুলোই হয়ে যাবে আমাদের কি অর্ক।
সেগুলো তাহলে কি বলছে, দ্য কমন সিস্টেম অফ ইউনিট, ইউনিটের যে কমন সিস্টেম সেগুলো কি, তিনটে ভাগে ভাগ করবো। একটা হচ্ছে তিনটে ভাগে ভাগ করবো বলে তিন ধরনের হয়, মেজারমেন্ট সিস্টেম তিনটে হয়, একটা হচ্ছে এমকেএস, একটা সিজিএস, একটা হচ্ছে এফপিএস। এগুলো পদ্ধতি আর কি। আজকে নিচ্ছি, পরের দিন আর নেবো না। 5 মিনিট সঙ্গে সঙ্গে যারা অ্যাড হবে হবে, নাহলে পরে আর নেবো না। তাহলে কি বললাম, মেজারমেন্টের সিস্টেম তিনটে হয়, একটা হচ্ছে এমকেএস, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, সিজিএস, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, ফুট, পাউন্ড, সেকেন্ড, এফপিএস। এই তিন ধরনের। একটা হচ্ছে এমকেএস পদ্ধতি, যেটা মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। একটা হচ্ছে সিজিএস বা সিজিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি। এমকেএস হচ্ছে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, সিজিএস সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, এফপিএস হচ্ছে ফুট, পাউন্ড, সেকেন্ড। তিনটে পদ্ধতিতে মেজারমেন্ট করা হয়। না, এমকেএস আর সিজিএস এই দুটো পদ্ধতিকে আরও অন্য নামেও জানা হয়, কী বলা হয়, মেট্রিক বা ডেসিমেল সিস্টেম। এখান থেকে কোশ্চেন হয়, হয়েছে এবার, যে মেট্রিক পদ্ধতি কোনটি বা ডেসিমেল পদ্ধতি কোনটি, এমকেএস বা সিজিএস, যে কোনো একটা। এমকেএস অ্যান্ড সিজিএস সিস্টেম আর কল্ড মেট্রিক অর ডেসিমেল সিস্টেম। এমকেএস আর সিজিএস এই দুটোকে কি মেট্রিক পদ্ধতি বা ডেসিমেল পদ্ধতিও বলা হয় দুটোকে। আর এফপিএস যেটা, সেটাকে কি বলা হয়, ব্রিটিশ সিস্টেম বলা হয়। এটা হচ্ছে ব্রিটিশ ব্রিটিশ পদ্ধতি, এটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি, ব্রিটিশ মেথড। আর এই দুটো কি বললাম, এই দুটো হচ্ছে মেট্রিক বা ডেসিমেল। ডেসিমেল, এই দুটো মনে রাখতে হবে। না, আমরা তো এসআই এককের কথা পড়ি, এগুলো তো পড়ি না। হ্যাঁ, এসআইও আছে। এসআই হচ্ছে সার্বজনীন বা সবার জন্য আন্তর্জাতিক পদ্ধতি। এসআই হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম, এটা আন্তর্জাতিক পদ্ধতি। না, এসআই পদ্ধতির যদি সূত্রপাত বলি, 1960 সালে হয়েছিল। জেনেভায় একটা সম্মেলন হয়, সেই জেনেভা সম্মেলনেই কি হয়, এই এককটা স্বীকৃত হয় সার্বজনীনভাবে সবার জন্য, আন্তর্জাতিক স্বীকৃত একটা পদ্ধতি এসআই। কবে গৃহীত হয় এসআই ইউনিটটা বা আন্তর্জাতিক পদ্ধতিটি, সেটা হচ্ছে 1960 সালে। না, 1960 সালে মূল যে ইউনিট ছিল আর কি, সেটা 6টি ছিল। ওই যে বললাম 7টা প্রধান। 1971 সালে সেটা 7টা করা হয়। মোলটাকে পরে যোগ করা হয়। যদি বলা হয় 1960 সালে কটি ছিল মৌলিক একক, মূল একক 6টি। যে 7 নম্বর একক সেটা কোনটি, মোল। কবে অ্যাড করা হয়, 1971 সালে। বোঝা গেল? তাহলে এসআই সিস্টেম যেটা, সেটাকে দুটো ভাগে ভাগ করে, একটা মৌলিক আর একটা সম্পূরক। দেখো ভালো করে আগে, এইগুলো বেস কোয়ান্টিটি বা মৌলিক, এগুলো হচ্ছে মৌলিক বা ফান্ডামেন্টাল বা বেস বলতে পারো, বেস কোয়ান্টিটি 7টা বললাম। কি কি না, ভরের একক কি বললাম, কিলোগ্রাম, সিম্বল কেজি। দৈর্ঘ্যের একক কি বললাম, মিটার, এম। সময়ের একক কি বললাম, সেকেন্ড। ইলেকট্রিক বা বিদ্যুৎ প্রবাহ যেটা, অ্যাম্পিয়ার, এ দিয়ে লেখা হয়। উষ্ণতা, কেলভিন, কে দিয়ে লেখা হয়। লুমিনাস বা এটাকে কি বলা হয়, লুমিনাস যা বলে আলোর, ভুলে গেলাম, দীপ্তি প্রবাহ, সেটাকে ক্যান্ডেলা। আর অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, দ্রব্যের যে আর কি পরিমাপ, যেটা মোল, এটা সব শেষে গৃহীত হয়। ঠিক আছে, সব শেষে গৃহীত হয় এটা। মোল কবে গৃহীত হয় জিজ্ঞাসা করে, কিন্তু এসেছিল 1971। তাহলে মূল যে 7টি বললাম, কি কি বললাম, 1 নম্বর দৈর্ঘ্য বললাম মিটার, 2 নম্বর বললাম ভরে হচ্ছে কিলোগ্রাম, সময় বললাম সময়ের হচ্ছে সেকেন্ড, উষ্ণতা বললাম উষ্ণতা কি কেলভিন, তড়িৎ প্রবাহ বললাম যেটা হচ্ছে অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহ হচ্ছে অ্যাম্পিয়ার। আর লুমিনাস ওটা হচ্ছে আলোক দীপ্তি বলতে পারো বা দীপ্তি প্রবাহ বলতে পারো, ক্যান্ডেলা। আলোক দীপ্তি ক্যান্ডেলা। আর কি বললাম লাস্ট, দীপন প্রবাহ বলে, আলোক দীপ্তি বলতে পারো, হ্যাঁ কোনো অসুবিধা নেই, আলোক দীপ্তি, দীপন প্রবাহ। আর লাস্ট বললাম অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এটা হচ্ছে পদার্থের পরিমাপ, যেটা মোল দিয়ে লেখা হয়, MOL, সিম্বল হচ্ছে মোল, MOL। মনে রাখতে হবে এই 7টা, বারবার কোশ্চেন হয় এখান থেকে। ক্লিয়ার এটুকু আপাতত? এগুলো বললাম মৌলিক একক, এসআই সিস্টেমের মৌলিক একক এগুলো। তাহলে সম্পূরক কোনগুলো, মৌলিক একক বলতে একটাই একক থাকে বা একটাই রাশি, অন্য রাশির প্রয়োজন হয় না। নেক্সট, ওইগুলোই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলোই। ওই তো প্রথমে 6টা ছিল, পরে 7টা করে দিয়েছে, ওইগুলোই একক, মৌলিক রাশি, ওইগুলোকেই বলছি।
নেক্সট সম্পূরক একক বা সম্পূরক, হ্যাঁ সম্পূরক একক বলো। রেডিয়ান আর স্টেরিডিয়ান মনে রাখবে, রেডিয়ান এবং স্টেরিডিয়ান মাত্রাহীন রাশি, কারণ কোনকে একটি চাপের দৈর্ঘ্য বৃত্তাকার দরকার নেই, ছাড়ো এটা মনে রাখো তাহলেই হবে। একটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল বা সমতল, যেটা কোন সমতল কোণ বলছে, আর একটা সলিড অ্যাঙ্গেল বা কেন্দ্রীয় কোণ যেটা বলছে। একটা হচ্ছে রেডিয়ান বললাম, একটা স্টেরিডিয়ান বললাম। রেডিয়ানকে আর এডি তে লেখায়, স্টেরিডিয়ানকে এস আর এ লেখায়, ব্যাস এই দুটো মনে রাখো সম্পূরক একক। যতটুকু টানা যায় বেশি সেই জন্য টেনে করছি। তাহলে সম্পূরক একক আর একটা হচ্ছে উদ্ভূত একক, তিনটে ভাগে ভাগ করছি। ও হ্যাঁ, ওখানে দুটো ভাগে দেখানো হয়েছে, ছাড়ো তিনটেই করে দাও, একটা মৌলিক, একটা হচ্ছে সম্পূরক আর একটা উদ্ভূত, তিনটে। যে এককে ভাগ করছি সেগুলোকে রাশিতে বলছি, রাশিতে যে ভাগ বললাম তিনটে, ওইখানেই ওই তিনটেকে আবার এককে বলছি, তিনটে ওদেরই একক বলছি। এটি পরিমাপের কি এসআই একক, একটা উদ্ভূত একক, সেম একই। এরিয়া প্রথমে বললাম মৌলিক রাশি, তারপরে বললাম উদ্ভূত রাশি, তারপরে বললাম সম্পূরক রাশি, সেম একই বলছি। মৌলিক একক 7টা বললাম, তারপরে বলছি উদ্ভূত একক এগুলো, আর আরেকটা হচ্ছে সম্পূরক একক, যে দুটো বললাম, রেডিয়ান আর স্টেরিডিয়ান। আর উদ্ভূত একক এগুলো ভৌত রাশির প্রয়োজন হয়, মানে 2 এর বেশি থাকবে আর কি, দুটোর রাশি থাকবে। আর যেগুলো মৌলিক সেখানে একটাই থাকবে রাশি, একটাই একক থাকবে। আর এখানে দুটো, দেখো কেন, এরিয়া, এরিয়া যদি ওই যে বললাম লেন্থ আর ব্রেথ লাগবে, মিটার স্কোয়ার। ডাইমেনশন এই যে মাত্রা, এগুলো বলছি আসছে মাত্রাতে, M0 পরে আসে মনে হয় মাত্রা, তাহলে ওখানে ক্লিয়ার করব। হ্যাঁ মাত্রা আছে। দেখি না কত দূর বুদ্ধি চাই। এখন এখন বড় হয়ে গেছে ছেলেপিলি। চলো, উদ্ভূত একক কোনগুলো, এরিয়া, এরিয়া কি বলো, মিটার স্কোয়ার, একক বলছি, এখনো মাত্রায় যায়নি, এই লাইনে যাইনি আমি। ডেনসিটি ঘনত্ব, এটা কি হবে, ডেনসিটি যাবে কেজি পার m⁻³ বলতে পারো। মাস বাই ভলিউম। ভেলোসিটি এটা ডিসপ্লেসমেন্ট বাই টাইম, সরণ বাই সময়। অ্যাক্সেলারেশন এটা চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, ফোর্স মাস ইনটু অ্যাক্সেলারেশন। মাত্রাটা কিভাবে কি আসছে এটা একটু বলে দিচ্ছি, বাকিটা নিজেরা ট্রাই করবে, নিজেরা করবে, আমি একটা দুটো বলে দেবো, দেখিয়ে দেবো, তারপরে নিজেরা করবে, মুখস্থ করবে, যা করো করো। চলো এখনই এখানে ক্লিয়ার করব, বেশি টাইম পাবো না তো, নাহলে প্রচুর সিলেবাস কভার তো করতে হবে, আমাকে টার্গেট করতে হবে, মোটামুটি চেষ্টা করতে হবে 2 থেকে 3 মাস, 3 মাস ধর, 3 মাসের মধ্যে কভার করা পুরো। রোজ ক্লাস করাতে হবে, যেটা সম্ভব না, পারবো না রোজ করাতে, চেষ্টা করবো 2 দিন 3 দিন করার, দিয়ে শেষ করার, যতদূর করার। যার ভালো লাগে করবে, যার দরকার নাই, ভালো লাগবে না, করবে না, পরিষ্কার কথা। চলো কোথায় ছিলাম, মাত্রা। মাত্রা যদি বের করতে হয়, মাত্রা কি আগে মাথায় রাখতে হবে। এই যে রাশি বললাম 7টা রাশি, ভৌত রাশি, আর কথাই 7টা না, ভৌত রাশি। চলো এই ভৌত রাশিগুলিকে মূল রাশির সাহায্যে প্রকাশ করার জন্য কি করা হয়, ঘাতে উন্নীত করতে হয়, বা মূল রাশির যে ঘাত সেগুলো হচ্ছে মাত্রা, ভৌত রাশির মাত্রা আর কি। মূল রাশির যে ঘাত সেগুলো হচ্ছে ভৌত রাশির মাত্রা, ঠিক আছে। তাহলে যে বিভিন্ন রাশিগুলো আমরা পাচ্ছি সেগুলোর আর কি, যে প্রকাশ আর কি, মূল রাশিগুলোকে আমরা ঘাতে উন্নীত করছি, প্রকাশ করছি, সেটাই হচ্ছে মাত্রা। কিভাবে কি করছি দেখো ভালো করে, যেতে পারি। প্রথমে বেগ বলছি আমরা, সহজ থেকেই দেখি। বেগ কি ব্যাপারে, কি হচ্ছে আপ ডাউন, বেগ। যদি বেগ বলি আমরা, বেগ মানে কি জানি, আরে যদি বেগের কথা বলি, বেগ মানে কি জানি আমরা, সরণ বাই কি বলি, সরণ বাই, কথা বলো সুবিধা হবে, সময়, স্পিড। তাহলে কতটুকু যাচ্ছি, সরণ হচ্ছে যে সময়ে, সেটা হচ্ছে আমাদের কি, বেগ। তাহলে সরণকে আমরা কিভাবে লিখি, সরণকে মানে যে ঘটছে, এই যে বস্তু এখান থেকে মনে করো এই দূরত্বে গেল, তাহলে যে ডিস্টেন্সটা কভার হচ্ছে সেটাই কি আমাদের সরণ। এই জায়গায় ফিরে না আসলেই হবে, এখান থেকে গিয়ে ঘুরে 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 আবার এখানে আসলো, তাহলে এটা কি হবে, সরণ হবে না। সরণ বলতে ডিস্টেন্সটা থাকবে, প্রথম আর শেষ বিন্দুর যে দূরত্ব, সেটাই সরণ।
এবার সরণ যদি বলি তাহলে ডিস্টেন্স মাপছি, তাহলে এটাকে আমরা লেন্থ বলতে পারি, তাহলে সরণকে আমরা লেন্থ দিয়ে পরিমাপ করি। নেক্সট সময়, সময় কি, সময়কে আমরা বলতে পারি টি, এগুলো সব ক্যাপিটালে লেখা হয়, মাথায় রাখবে টি দিয়ে। তাহলে বেগ মানে আমরা কি বললাম, সরণ বাই সময়, যেটাকে আমরা লিখছি এল বাই টি আকারে, এটাকে যদি মাত্রা আকারে লিখি অর্থাৎ বেগের যে মাত্রা, তাহলে সেটা কি হয়ে যাবে এল টু দি পাওয়ার এল টি টু দি পাওয়ার -1। এইবার তো বুঝতে পারলাম না এই জায়গাটা কি হলো, বোঝো ভালো করে। আমরা আমরা কি জানি না, এক্স টু দি পাওয়ার করেছি, ম্যাথে করেছি 1, এর মানে কি 1/x। আরে এটাই তো ছিল, এখানে কি ছিল, উপরে ছিল 1, নিচে ছিল টি, তাহলে 1/t কে আমরা কি লিখতে পারি, টি টু দি পাওয়ার -1 লিখতে পারি। তাই তো লিখলাম, এই টিটাকে উপরে তুলে দিয়েছি, দিয়ে লিখেছি -1, এল ছিল উপরে ছিলই, টিটাকে উপরে তুলেছি, দিয়ে লিখেছি টি টু দি পাওয়ার -1। এক্স টু দি পাওয়ার -1 মানে যদি আমরা 1/x লিখতে পারি, তাহলে এখানে 1/t আকারে আছে আর কি সময়টা, তাহলে এটাকে যদি লিখি তাহলে টি টু দি পাওয়ার -1 লিখতে পারি। তাহলে এইটি উপরে গেল, দিয়ে লিখলাম কি এল টি টু দি পাওয়ার -1। ক্লিয়ার হলো কি না বলো? যাবে, অনেকের মাথার উপর দিয়ে যাবে, অনেকের মাথার উপর দিয়ে যাবে। এগুলোকে নিয়ে খাটতে হবে, একটু টাইম দিতে হবে নিজেদেরকে, কিছু পেতে গেলে কিছু করতে হবে। নেক্সট চলো আরেকটা বলি, সহজ থেকে যাচ্ছি। বল, ফোর্স, এই যে এটা বলছি বল, ফোর্স। নেক্সট বল, বল কি না, বল হচ্ছে, বল মানে কি বলতে পারি না, একটা বস্তুকে যতটা আমি কভার করছি লেন্থ, এটাও তাই। এই সরি সরি, বল মানে ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। বল মানে কি জানি, ভর ইন্টু ত্বরণ, ভর, ঠিক আছে ভালো করে লেখো, গুণ ত্বরণ। ত্বরণ মানে কি, ত্বরণ মানে বেগের যে পরিবর্তন হচ্ছে সেটা ত্বরণ, বেগের যে পরিবর্তন হচ্ছে সেটা ত্বরণ। আর মানে যে সময় পরিবর্তনটা হচ্ছে, যে সময়ে নির্দিষ্ট সময়ে বেগের পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে ত্বরণ। তাহলে চেঞ্জ কি বলবো, স্পিড বা বেগের পরিবর্তন লেখো সংক্ষেপে, বেগ পরিবর্তন। আর নিচে কি আসবে, সময়, যে সময়ে আর কি বেগের পরিবর্তনটা ঘটছে সেটা হচ্ছে ত্বরণ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ভর, ভরকে মাস লেখা হয় এম, ইন্টু বেগের পরিবর্তন মানে কি জানি আমরা, বেগের পরিবর্তন মানে দূরত্ব কভার করছে, তাহলে লেন্থ, সময়ে কভার করছে, তাহলে বেগ বলতে কি আমরা এই যে এখনই পড়ে আসলাম এল বাই টি, তাহলে এটাকে লিখছি এল টি টু দি পাওয়ার -1, তাহলে বেগ হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 বাই সময় মানে টি। এটাকেই আমরা কি লিখতে পারি, নেক্সট স্টেপে বলছি, এম, এইটি উপরে চলে যাবে, তাহলে উপরে কি ছিল -1, তাহলে এইটি উপরে গেলে আরও -1 অ্যাড হয়ে যাবে, তাহলে এল আর টি -1 ছিল, আর নিচের এইটি উপরে যাচ্ছে, তাহলে -2, এম এল টি টু দি পাওয়ার -2। সেই জন্য ফোর্স লেখা আছে কি এম এল টি টু দি পাওয়ার -2, কিছু লেখাও যা না লেখাও তাই, তাহলে 1, m1 আছে, l1 আছে, টি টু দি পাওয়ার -2 সেটাই লিখেছে এরা, m1 l1 টি টু দি পাওয়ার -2। এবার দেখো ভালো করে, এই যে জিরো আছে এখানে, এখানে কি জিরো আছে কেন, কারণ এম তো দরকারই না, এখানে লেন্থ দরকার আমার, এই যে এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল, লেন্থে কি হয় এল, বেতে কি হয় এটাও এল, তাহলে এখানে এল দুটো পাচ্ছি, সে এল টু দি পাওয়ার 2 হবে, নাকি এম মানে ভরও নেই আবার টি সময়ও নেই, সেই জন্য এম আর টি দুটোই জিরো রেখেছে, L2 অপশনে এটাও থাকতে পারে, L2 থাকতে পারে শুধুমাত্র। এম হচ্ছে মাস, এল হচ্ছে লেন্থ মানে ভর, এল হচ্ছে দৈর্ঘ্য, আর টি হচ্ছে সময়, MLT এই ফরম্যাটে লিখছে। তাহলে এরিয়ার জন্য আমার কি ভরেরও প্রয়োজন নেই, সময়েরও প্রয়োজন নেই, সেজন্য এমও জিরো, এলও জিরো। ক্লিয়ার হচ্ছে এই জায়গাটা, বোঝাতে পারছি? এরিয়ার জন্য কি দরকার, এল দরকার আর এল দরকার, এল গুণ এল, দুটো এল দরকার, সেজন্য এল টু দি পাওয়ার 2, m0 এল টি জিরো। ডেন্সিটি ঘনত্ব চলে আসো, মাস, মাস বাই ভলিউম, ঘনত্ব মানে কি মাস বাই ভলিউম মানে ভর বাই আয়তন। তাহলে এই যে এখানে এম আছে, তাহলে এম, ভলিউম মানে আয়তন, আয়তন কি হয়ে যাবে, আয়তন মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটের গুণফল, তাহলে 3টে এল লাগবে, এটা নিচে আসে,
তাহলে L3 উপরে চলে যাবে L⁻³ আর সময়ের দরকার ডেনসিটি ঘনত্বের জন্য সময়ের প্রয়োজন না, তাহলে সময় 0 আছে T0 এখানে, সেজন্য বলছে M1 মানে মাস, আর ভলিউমের জন্য 3টি L প্রয়োজন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে L3 হয়ে যাবে টু দি পাওয়ার -3 হয়ে যাবে M1 L⁻³ আর T দরকারই নাই সেজন্য T0। অনেক সময় T দেখাও মিলবে না, অপশনে শুধু M L⁻³ লিখে দেবে, 1ও না দিতে পারে। রে এখন এসে করছে। ক্লিয়ার হলো জায়গাটা? এইবার এগুলো নিজেরা দেখবে, বের করার চেষ্টা করবে। ভেলোসিটি ডিসপ্লে মানে কতটা হচ্ছে স্মরণ করছে টাইম সময়ে, তাহলে এম এখানে দরকার নাই, ভরের প্রয়োজন নাই, সেজন্য M0। স্মরণ দরকার L, আর কি দরকার টাইম দরকার T, তাহলে L আর T L⁻1 আর T যেহেতু নিচে আছে সেজন্য উপরে চলে যাচ্ছে -1। এইভাবে নিজেরা দেখো, এগুলো রেডি করো। ইম্পালস, ওয়ার্ক, পাওয়ার, প্রেশার, সময় দাও, তাহলে তোমাকে কিছু রিটার্নে দেবে। সবই যদি মনে করো আমি ধরে ধরে করাবো 2 দিন 3 দিন ধরে এই একটা চ্যাপ্টার ইউনিট, তাহলে ওরকমই হবে। এবার এগুলো নিজেরা দেখো, রেডি করো। আমি পথ ধরে দিলাম, রাস্তা দেখিয়ে দিলাম, এবার নিজেরা বের করো। এই যে স্ট্রেন, এর কোনো একক নাই, স্পেসিফিক গ্র্যাভিটি এর কোনো মাত্রা নাই, একক নেই, নো ইউনিট। এই 3টে মনে রেখো। এগুলো এনসিইআরটি বেসড, ঠিক আছে? এনসিইআরটি থেকে সব তুলে দিচ্ছি, করাচ্ছি, কিছু করার নাই। শর্টকাট করতে গেলে হবে না, সব দেখো, একদম ভালো করে পড়ো, রেডি করো। নেক্সট চলো, এগুলো রেডি করো তোমরা। ভৌত রাশির মাত্রা, ওই যে ওইগুলো সেম একই জিনিস। ভৌত রাশির মাত্রা, কিলোগ্রাম বললাম, M, লেন্থ L, এগুলো দেখে নিও, কিচ্ছু নাই। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স পদার্থ, যেটা মোল বললাম। মাত্রাহীন পরিমাণ, এখান থেকে কোশ্চেন দেখে, বলবে যে নিচের কোনটি মাত্রাহীন রাশি, পরিমাণ বা রাশি বলো। নিচের কোনটি মাত্রাহীন রাশি? না, মাত্রাহীন রাশি বলতে যে রাশির মান 0, ঠিক আছে? মান 0, সবগুলোতে একই সংখ্যক মান থাকে, মান 0 বা মাত্রা এবং সবগুলোতে একই মান থাকে সেগুলো। তাহলে উপরেও যা থাকছে লেন্থ দেখা যাচ্ছে মিটার, নিচেও মিটার, কেটে যাবে তো, তাহলে কোনো মান থাকবে না। কোণ, ঘনকোণের মতো একক পদ্ধতি। আপেক্ষিক ঘনত্ব, যেটা নির্দিষ্ট গুরুত্ব, পয়সনের যে অনুপাত, সেটা, এগুলো হয়ে যাবে কি মাত্রাহীন রাশি, ঠিক আছে? মাত্রাহীন রাশি কোশ্চেন দেয় কিন্তু এখানে, বলবে নিচের কোনটি মাত্রাহীন রাশি, মানে মাত্রা নেই, তখন এগুলো মনে রাখবে। নিচের কোনটি মাত্রাহীন রাশি, এগুলো মনে রাখতে হবে। আপেক্ষিক ঘনত্ব, নির্দিষ্ট আপেক্ষিক গুরুত্ব বলতে পারে। নেক্সট চলো, এবার দূরত্বের পরিমাপ, যে পরিমাপগুলো আছে, মেজারমেন্ট আমরা করব বিভিন্ন, সেগুলো জানতে হবে, দেখতে হবে। প্রথমে আসছে আলোকবর্ষ। আলোকবর্ষ কি না, আলোকবর্ষ হচ্ছে দূরত্ব পরিমাপের একক। আলোক ফটন 1 জুল বছরে অতিক্রম করে, যেটা সেটাই হচ্ছে আমাদের আলোকবর্ষ। আলোকবর্ষ কি, সব করানো আছে এগুলো। এক আলোকবর্ষ সমান কত দেয়? 9.467 × 10⁻15 মিটার। এক আলোকবর্ষ সমান কত? 9.467 × 10⁻15 মিটার। এটা হচ্ছে এক আলোকবর্ষ। নেক্সট জ্যোতির্বিজ্ঞান, যেটা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলে আমরা, AU দিয়ে লেখা হয়, AU, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এটা কি দূরত্বের, দুটির মধ্যে গড় দূরত্ব পরিমাপ করে, পৃথিবী আর সূর্যের কেন্দ্রের যে গড় দূরত্ব আর কি, সেটাই হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এটা হচ্ছে পরিমাপ কত? 1 AU মানে 1.496 × 10⁻11 মিটার, ঠিক আছে? এটা হচ্ছে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। আর পারসেক, এটা দূরত্বের সব থেকে বড় একক আর কি, জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত দূরত্বের একক, এটা সব থেকে বড় একক, সবচেয়ে বড়।
মনে রাখবে 3.086 ইন্টু 10⁻16 মিটার। ঠিক আছে, 1 পারসেক সমান কত? 3.26 আলোকবর্ষ। এটাও দেয় 1 পারসেক সমান 3.26 আলোকবর্ষ। আলোকবর্ষ 1 লাইট ইয়ার, 1 লাইট ইয়ার, 1 আলোকবর্ষ। 1 পারসেক সমান 3.26 1 লাইট ইয়ার। 1 আলোকবর্ষ সমান কত? 9.467 ইন্টু 10⁻15 মিটার। বারবার পাবে মকে। এগুলো দেখো ভালো করে, রেডি করো। তাহলে লেন্থ বা দৈর্ঘ্যের ব্যবহারিক যে একক সেগুলো কি কি, এইগুলো আমাদের জানতে হবে। এখান থেকে কোশ্চেন থাকে বা দেয়, এগুলো মাথায় রাখতে হবে। কি? প্রথমে আছে ইয়োটা, ওয়াই সিম্বল, এর মনে রাখবে এগুলো যে মাল্টিপলগুলো। 10⁻24, জেডটা জেড দিয়ে লেখা হয় 10⁻21, এক্সা 10⁻18, ই দিয়ে লেখা হয় এক্সাকে, পেটা পি 10⁻15, টেরা 10⁻12, টি দিয়ে লেখা হয় গিগা 10⁻9, জি দিয়ে লেখা হয় মেগা 10⁻6, কিলো 10⁻3। দেখো ভালো করে, এখানে 0 আছে। ডেকা, ডেকা 10 মনে রাখবে, তাহলে সুবিধা হবে। ডেকা হচ্ছে 10, ডি এ দিয়ে লেখা হয়। ডেকা থেকে হেক্টা, ডেকা থেকে হেক্টা 10⁻2, এইচ দিয়ে লেখা হয়। কিলো 3, কে দিয়ে লেখা হয়। মেগা, ডেকা হেক্টো কিলো মেগা, মেগা 6, 3-এর পরে 6 চলে যাবে, 9, 3 করে বাড়ছে এগুলো। 9-এর পরে 12, 12-এর পরে 15, 18, 21, 3 করে বাড়ছে, দেখো 24। তাহলে ডেকা 10, ডিএ, হেক্টো 10⁻2, কিলো 10⁻3, এবার 3 করে বাড়বে সব। মেগা 10⁻6, গিগা 10⁻9, টেরা 10⁻12, পেটা 10⁻15, এক্সা 10⁻18, জেটা 10⁻21, এওটা 10⁻24। সব থেকে বড় যেটা দৈর্ঘ্যের ব্যবহারের একক কোনটি? বলবে নিচের হুইচ ইজ দ্য লার্জেস্ট লেন্থ মেজারমেন্ট ইউনিট। এওটা, জেটা, এক্সা, ডেকা। এওটা হয়ে যাবে 10⁻24। আর যদি বলে লিস্ট বা সব থেকে ছোট, তখন হয়ে যাবে ডেকা 10। ঠিক একইভাবে এগুলো ডেসি 10⁻−1 কমছে, নিচের দিকে যাচ্ছে। সেন্টি 10⁻2, মিলি 10⁻3, মাইক্রো 10⁻6, ডেসি সেন্টি মিলি, এই তিনটি মনে যাবে 1 2 3। ডেসি ডি দিয়ে লেখা হয় ছোটতে, সেন্টি সি দিয়ে লেখা হয়, মিলি এম, ডেসি সেন্টি মিলি, তারপরে মাইক্রো। এবার ডেসি সেন্টি মিলির পরে মাইক্রো চলে যাও, মাইক্রো 10⁻6 -6 কিন্তু। ন্যানো আরও ছোট হয়ে গেল 10⁻−9। পিকো আরও ছোট হয়ে গেল 10⁻−12। 3 করে এগুলো দেখো কমছে, এগুলো 3 করে বাড়ছিল, এগুলো 3 করে কমছে। পিকো পি, এগুলো সব ছোট হাতে লিখছে। এই যে মাইক্রো, ইউ এটা দিয়ে লেখা আছে মাইক্রোকে। পিকো 10⁻−12, ঠিক আছে। ফেমটো 10⁻−15, অটো 10⁻−18, জেপটো 10⁻−21, ইয়োক্টো 10⁻−24। এই যে ইয়োটা ছিল, আর এখান থেকে ইয়োক্টো বলছে। এখানে জেডটা ছিল, এখানে জেপটো, জেডে জেডে মিল আছে দেখো। এক্সা ছিল, এখানে অ্যাটো, এখানে পেটা, এখানে না একটা ইয়ে গেছে পেটা, এখানে আছে কি আমাদের পেটা ছিল 15, আর এখানে 15 কে আছে ফেমটো, পেটা আর ফেমটো। যাই হোক, নিজের মতো করে রেডি করো, এগুলো মুখস্থ করো, পড়ো। একটা রেডি করতে পারলে আরেকটা হয়ে যাবে, সে বুঝে বুঝে। নেক্সট, দৈর্ঘ্যের পরিসর বা ক্রম মনে রাখতে হবে। দৈর্ঘ্যের পরিসর এগুলো। সাইজ অফ প্রোটন, যে প্রোটনগুলো আমরা পড়ি, প্রোটনের সাইজ কি হবে? 10⁻−15 লেন্থ পরিমাপ করেছে। সাইজ অফ অ্যাটমিক নিউক্লিয়াস, অ্যাটমিক যে নিউক্লিয়াস, তার পরিমাপ কত হবে? 10⁻−14। হাইড্রোজেনের অ্যাটম, তার পরিমাপ কত হবে? 10⁻−10। সাইজ অফ রেড ব্লাড কারাপসাল, যেটা রেড ব্লাড যে আর কি কারাপসাল, সেটা কি হবে? 10⁻−15। থিকনেস অফ পেপার, যে পেপার হয় সে পেপারের থিকনেস কত হয়? ঘনত্বেরও কত হয়? 10⁻−4। পৃথিবীর যে রেডিয়াস সেটা কত? 10⁻7। ডিস্টেন্স অফ মুন টু আর্থ, চাঁদ থেকে যে পৃথিবীর যে ডিস্টেন্স দূরত্ব সেটা কত? 10⁸। ডিস্টেন্স অফ সান টু আর্থ, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? 10⁻11। গ্যালাক্সির যে সাইজ আকার কতটা? 10⁻21। কত বড় ভাবো তাহলে গ্যালাক্সি। আর কি বলছে? ডিস্টেন্স টু দ্য বাউন্ডারি অফ অবজারভেবল ইউনিভার্স, এই যে ইউনিভার্স, সেই ইউনিভার্সের যে সীমানা আর কি, সেটা কত? 10⁻26, আরও বড়, সব থেকে বড় ইউনিভার্স। টোটাল ইউনিভার্সের কথা বলছে। এই ইউনিভার্সের মধ্যেই তো গ্যালাক্সি আছে, 10⁻21, কমই হবে তাহলে। তার মধ্যে সূর্য পৃথিবী, তাহলে সূর্য আর পৃথিবীর দূরত্ব 10⁻11 মাত্র। এইভাবে এগুলো মনে রাখো।
নেক্সট, ভরের পরিসর, যে মাস ভর, তার ভরগুলো ক্রমগুলো কি হবে সেগুলো। ইলেকট্রনের ভর 10⁻30 কেজিতে আছে এগুলো সব, হ্যাঁ। প্রোটন 10⁻27, রেড ব্লাড সেল যেটা লোহিত রক্ত কোষ বলতে পারি, কণিকা 10⁻13। ডাস্ট পার্টিকেল, যে ধুলোর কণা, তার কি হবে মাস, সেটা হচ্ছে 10⁻9। কত কম ভাবো। বৃষ্টির ফোঁটা 10⁻6 হবে। মস্কুইটো মশা 10⁻5। গ্রেপ সেটা 10⁻3। হিউম্যান 10 স্কোয়ার হয়ে যাবে। চাঁদ 10⁻23। পৃথিবী 10⁻25। সান, এগুলো ভর দেওয়া আছে কিন্তু সব। আর্থের ভর 10⁻25 কেজি। সানের ভর 10⁻30 কেজি। মিল্ক ওয়ে গ্যালাক্সি, যেটা আমাদের সান এটা তো এই মিল্ক ওয়ে গ্যালাক্সির এটারই অন্তর্ভুক্ত। তাহলে এর কি 10⁻41 হয়ে যাবে, বেশি তো হবে এর থেকে। এগুলো মনে রাখতে হবে, কিছু করার নাই। কার কার মনে হচ্ছে স্পিডে চলছি? স্পিডে চলতে হবে, না হলে হবে না। আছে ছেলেপিলে না পালিয়ে গেল? আছে। দৌড়াচ্ছেই তো, আগেই তো বলে দিয়েছি। আমি এখন পৃথিবীতে আছি, এই পৃথিবীতে না, গ্যালাক্সিতে আছি। পালিয়ে গেছে সব। আবির আছে, অর্ঘ্য আছে, অসীম আছে, আকাশ, কৃষ্ণা, মান্টি, পিনাকি, পীযুষ, পিয়ালি, রিন্টু, চলো আছে, অনেকে আছে। চলো, ঘুমিয়ে গেছে। ভরের পরিসর এটা তো বললাম। নেক্সট চলো, সময়ের ব্যবধান, এগুলো সময়ের উপর বেস করে। লাইফ স্প্যান অফ মোস্ট আনস্টেবল পার্টিকেল, যেগুলো আনস্টেবল আর কি, অস্থির, স্টেবল না, সেই সমস্ত লাইফ স্প্যান কত হবে 10⁻24। সেকেন্ড অ্যাসিড এস। পিরিয়ড অফ এক্স রে যে সময়সীমা 10⁻19। লাইট ওয়েভ, যেটা আলোক তরঙ্গ, সে তার স্প্যান কত হবে, সময়ের ব্যবধান আলোক তরঙ্গের, সেটা 10⁻15। দেখে এই যে উইঙ্ক অফ আই, চোখের পাতা, আমরা যেটা চোখের পাতা ফেলছি আর কি, এর ব্যবধানটা কতটুকু সময়ের জন্য এটা হয়, থামে আর কি। চোখের পাতাটা 10⁻1 মনে রাখবে। এটা হচ্ছে চোখের পাতা বা চোখের পলক ফেলার যে ব্যবধানটা, সেটা কত 10⁻1। ঠিক আছে। সাউন্ড ওয়েভ, শব্দ, সেটা কিছু সময়ের জন্য আমরা শুনছি, 10⁻3। এগুলো মনে রাখতে হবে। নেক্সট, টাইম বিটুইন সাকসেসিভ হিউম্যান হার্টবিট, মানুষের যে হৃদস্পন্দন হচ্ছে সেটা কত 10⁻0, মানে 10 আর কি সেকেন্ড। ট্রাভেল টাইম অফ ফর লাইট ফ্রম মুন টু দ্য আর্থ, চাঁদ থেকে পৃথিবীতে যে আলো যাচ্ছে, ট্রাভেল 0, তাই 10 সেকেন্ড আর কি, 10⁻0 আছে 10। নেক্সট, এইভাবে মনে রাখবে এজ অফ দ্য ইউনিভার্সের যে বয়স, সেটা কত 10⁻17। ট্রাভেল টাইম ফর লাইট ফ্রম নিয়ারেস্ট স্টার, মানে কি বলবো, ট্রাভেল টাইম ফর লাইট ফ্রম নিয়ারেস্ট স্টার, মানে সূর্য থেকে নক্ষত্রে যে যাচ্ছে সেই সময়টা 10⁸। রেভলিউশন পিরিয়ড অফ আর্থ, পৃথিবীর যে বিবর্তনের সময়, সেটা কত 10�7। এগুলো একটু দেখে রেখো। চোখের পাতা যাই, 10⁻, কত বললাম চোখের পাতা, বল, ভুলে গেছে, 10⁻1 মনে রাখবে, চোখের পাতা পলক ফেলে। পরিমাপের ত্রুটি দরকার নাই, ছাড়ো অত। ত্রুটি বলতে কি, প্রকৃত যে মান সেই মানটা আসে না, যখন পার্থক্য তৈরি হয়ে যায় সেটাই হচ্ছে পরিমাপের ত্রুটি বলে। ঠিক আছে। পরিমাপের নির্ভুলতা হলো পরিমাপের তো যে প্রকৃত মান আসছে সেটাই হচ্ছে নির্ভুলতা, কতটা কাছাকাছি আসছে। সূক্ষ্মতাও তাই, কতটা আমি সঠিক বিচার করতে পারছি সেটা সূক্ষ্মতা, দেখে নিও, দরকার নেই অত। কি কারণে ত্রুটি হয়, ত্রুটির প্রকারভেদ ভাগ দিয়েছে। যন্ত্রপাতিগত, মানে যন্ত্রপাতি দেখা যাচ্ছে ভুল আছে, সেটা ব্যক্তিগত ভুল হতে পারে, দেখা যাচ্ছে আমি জানিনি ঠিকঠাকভাবে পরিমাপ করতে, থার্মোমিটারে কত টেম্পারেচার পড়তে পারিনি, তাহলে ভুল হতে পারে। পরীক্ষামূলক কৌশল পদ্ধতি, দেখা যাচ্ছে যে ভুল পদ্ধতি ব্যবহার করে ফেলছি। 0 থেকে ধরতে হয় স্কেলে, 0 থেকে না ধরে 1 থেকে ধরছি, হাইট মাপছি, দেখছি আমার 100 এখানে 70 হয়ে যাচ্ছে, বা 170.5 হচ্ছে যে হাইট, ওরা মাপছে, ওরা দেখা যাচ্ছে 169.5 করে দিল। কি এখানে, কারণ আমি ভুল মেপিয়ে গেছিলাম হাইট।
তাহলে এটা একটা, এই তিনটে পদ্ধতি, এগুলো ত্রুটির পদ্ধতি আর কি। দ্রৈব ত্রুটি, লঘিষ্ঠ গণনা ত্রুটি দেখে নি, অত দরকার নাই। ব্যাস, এখান থেকে না এবার কিছু কিছু কোশ্চেন ছিল এই জায়গাটা, তো তাৎপর্যপূর্ণ যে সংখ্যা আর কি, এখান থেকে সিগনিফিক্যান্ট ফিগার যদি বলি, ঠিক আছে, সিগনিফিক্যান্ট নাম্বার বলতে পারি, সিগনিফিক্যান্ট নাম্বার, সিগনিফিক্যান্ট নাম্বার। চলো, কি তাৎপর্যপূর্ণ সংখ্যা কি এগুলো, না যে অঙ্কগুলো নির্ভরযোগ্য এবং পূর্বে অনিশ্চিত ছিল সেগুলোকে সার্থক অঙ্ক বলতে পারে। আরেকটা মানেও হয় বাংলা সার্থক অঙ্ক। সিগনিফিক্যান্ট নাম্বার বলতে পারে, বলবে হাউ মেনি সিগনিফিক্যান্ট নাম্বার ইন দিস, কি বলবে নাম্বার, এই সংখ্যাটায় কতগুলো সার্থক অঙ্ক আছে বা সিগনিফিক্যান্ট নাম্বার আছে, বলো। কি করে কি বুঝবো, দেখো ভালো করে শেখো। 1508 এখান থেকেই বোঝাই, যেহেতু আছে 1508, তারপরে কি আছে 0.06। এখানে যদি দেখি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, টোটাল সংখ্যা কত, ছটি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা না, এখানে যদি কোনো সংখ্যার পূর্বে জিরো থাকে সেই জিরোগুলো কাউন্ট হয় না। তাহলে এক আছে, একের পূর্বে জিরো আছে, এই জিরোগুলো কাউন্ট হবে না। কিন্তু একের পরে দেখো এইখানটায় জিরো ছিল, এই জিরোটা কাউন্ট হবে। সংখ্যা দুটো 8 আছে, 6 আছে, তার মাঝে জিরো, বা 5, 8-এর মাঝে জিরো আছে, এগুলো কাউন্ট হবে। কিন্তু এই সংখ্যা একের পরে, এই যে আমি যদি বলছি আমার কাছে কত 10 টাকা আছে, এই জিরোর ভ্যালু আছে, কিন্তু যদি বলে আমার কাছে 10 টাকা আছে, এটা ভুল, 10 টাকা নাকি 1 টাকা, এই জিরোর ভ্যালু নাই কোনো। তাহলে এটাকে বলবো এখানে সংখ্যা কটা, সার্থক সংখ্যা একটা, কিন্তু এখানে সার্থক সংখ্যা কত, দুটো, একটা, দুটো। এই একের পরে, সংখ্যার পরে যদি 1 বা 2, এই যে 1 থেকে 9 এরপরে যদি জিরো থাকে তাহলে সেটা কাউন্ট করব। তাহলে এখানে সার্থক সংখ্যা কটা, একটা, দুটো, কিন্তু এখানে কটা, একটা। এই জিরোর ভ্যালু নাই, সেই জন্য এটাকে কাউন্ট করব না, শুধু একটাকে কাউন্ট করব। তাহলে 0, 1, 1, এখানে সার্থক সংখ্যা কটা হবে, একটা, একটা, দুটো। কিন্তু যদি বলি 1, 0, 0, এখানে সার্থক সংখ্যা তিনটে, একটা, দুটো, তিনটে, কারণ এটা 100 আর এটা কত, শুধু 11। ক্লিয়ার করতে পারলাম জায়গাটা, জোরসে বলো, কিছু বলে না। তাহলে সার্থক সংখ্যা বলতে কটা আছে কি, নেক্সট চলো আরো ক্লিয়ার হবে। এখানে দেখো ভালো করে, এখানে বলছে নন জিরো ডিজিটস, যেখানে জিরো নাই, 1, 2, 3, 0.45 আছে, দশমিক টশমিক দেখে লাভ নাই, জাস্ট দেখো সংখ্যাগুলো আর কি। তাহলে এখানে সার্থক সংখ্যা কটা, 1, 2, 3, 4, 5, পাঁচটা আছে। তাহলে 5 সিগনিফিক্যান্ট ফিগার বা সার্থক সংখ্যা 5টি। নেক্সট, ক্যাপটিভ জিরোস, মানে যারা জিরো ক্যাপটিভ করে বা ধরে রেখেছে, বা যাদের মধ্যে জিরো আছে, 10.05 আছে, 10.05। এখানে কটা হবে, 1, 2, 3, 4, এখানেও 4টে হবে, কারণ 1 আর 5-এর মাঝে পড়ছে এই জিরোগুলো, তাহলে এখানে কাউন্ট হবে। তাহলে এখানে বলবো সার্থক সংখ্যা কটা, সিগনিফিক্যান্ট ফিগার কটা, 4টি। নেক্সট, ট্রেলিং জিরোস উইথাউট আ ডেসিমেল পয়েন্ট, ঠিক আছে। এখানে দেখো 1200, এটাকে দশমিকে নিয়ে যাচ্ছি, 1.20 লিখছে, 1.20, ঠিক আছে, 1.20। এখানে সিগনিফিক্যান্ট ফিগার কত হবে, 1, 2, 3, তিনটেই হবে, কারণ এই জিরোটা দশমিকের পরে আছে। দশমিক দেখতে হবে না, বারবার বলছি কিন্তু দশমিক দেখতে হবে না। কেন, কারণ যদি দেখি দশমিক, অনেকের প্রবলেম হতে পারে, আরও ক্লিয়ার করে দিচ্ছি আমি। দেখো, মনে করো এই দৈর্ঘ্যটা আমি বললাম পরিমাপ করো, আকাশ বলল দাদা এটা 1.765 সেন্টিমিটার, বললো বাহ বেটা বাহ। আর সুপ্রিয় ফাঁকিবাজ, ও বললো দাদা এটা 2 সেন্টিমিটার মতন হবে, 2 সেন্টিমিটার মতন হবে, অ্যাপ্রক্সিমেট দিল। আর ও আকাশ কি করলো, এটা আকাশ করছে, মেপে দেখলো ভালো করে, দিয়ে বললো 1.76, এটা অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু। আর এটা কি সুপ্রিয় আন্দাজে অ্যাপ্রক্সিমেট দিল, বললো 2 সেন্টিমিটার হবে। কারটা সঠিক, আকাশেরটাই বেশি সঠিক, অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এইখানে 2-এর পরে আমি যদি জিরো লাগাই, তাহলে এই পয়েন্টের পরে 0, 0 নিচ্ছি, যদিও নেয়নি, ও 2 বলেছে, বা 0, 0 নিয়ে নিলাম। চলো আরও এখানে ডিজিটটা চেঞ্জ করতে বুঝতে আরও ক্লিয়ার হবে। সুপ্রিয় বলল 2 না, 1.7। তাহলে কে ভালো বলেছে বা অ্যাপ্রোপ্রিয়েট কার্ডটা বেশি, আকাশেরটা, কারণ ও 7-এর পরেও আরও 2 ঘর বেশি মেপিছে, একদম অ্যাপ্রোপ্রিয়েট বলেছে, কিন্তু এ 7 পর্যন্ত থেমে গেছে। তাহলে এই 6-এর ভ্যালু আছে কি নাই, 5-এর ভ্যালু আছে কি নাই, আছে। যদি বলতো সুপ্রিয় 1.70,
না 7 6 করি, তারপরে 5 করি, তারপরে আর একটা 0 দিয়ে দিলাম। এবার সুপ্রিয় বললো দাদা এটা 1.7650, এবার কারটা অ্যাপ্রোপ্রিয়েট হলো বেশি? সুপ্রিয়রটা, কারণ ও এই 3 ঘরের পরে দশমিকের পরে আরও একটা ঘর এক্সট্রা মেপে ফেলেছে, যেটা 0, মান 0 হোক না কেন তবুও মাপ করেছে, এটা আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল, আরও এক ঘর বেশি চলে গেল। তাহলে এটা এই 0রও ভ্যালু আছে কিন্তু এখানে, সেই জন্য এখানে সার্থক সংখ্যা হবে 1 2 3 4 5টা, আর এর কত 4টে, এই 4 ঘরই পর্যন্ত পরিমাপ করেছে, এ 5 ঘর পর্যন্ত পরিমাপ করেছে। তাহলে এই হচ্ছে সার্থক সংখ্যা, এর উপর বেস করে এবার কোশ্চেন ছিল। তাহলে নেক্সট 3.500, এখানে কটা হবে সার্থক সংখ্যা? 3.500, 4টে হবে। বোঝাতে পারলাম জায়গাগুলো? নেক্সট আমরা বিভিন্ন যন্ত্রপাতি দেখব, এদের ব্যবহার পড়ব। ডাইরেক্ট কোশ্চেন হয় অনলাইনে, দেখতে পারে অনেকগুলো আছে, ঝটঝট করে বলে যাব। দেখো অ্যামিটার, অ্যামিটার কি না, তড়িৎ প্রবাহের মান করা হয়, অ্যাম্পিয়ারও বলি, অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা হয়, এককটা হচ্ছে অ্যাম্পিয়ার একক, যন্ত্রটার নাম হচ্ছে অ্যামিটার, যন্ত্রটার নাম হচ্ছে অ্যামিটার, এই দেখো দেখে নাও অ্যামিটার, যন্ত্রটার নাম হচ্ছে অ্যামিটার, আর এটা পরিমাপ করা হয় অ্যাম্পিয়ার এককে। তাহলে তড়িৎ প্রবাহের মান পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অ্যামিটার, উত্তর হয়ে যাবে। নেক্সট অল্টিমিটার, আমরা জানি অল্টিমিটার ইম্পর্টেন্ট, দেয় পরীক্ষায়। উড়োজাহাজের উচ্চতা, কতটা উচ্চতায় উড়োজাহাজ উড়ছে আর কি এই ডিস্টেন্স থেকে, পৃথিবী থেকে, তাহলে এটাকে আমরা পরিমাপ করব অল্টিমিটারের সাহায্যে। এটা হচ্ছে অল্টিমিটার যন্ত্র, দেখে নাও, তোমাদের দেখার ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে উড়োজাহাজের উচ্চতা মাপা হয় অল্টিমিটারের সাহায্যে। নেক্সট অ্যানিমোমিটার, অ্যানি কথার অর্থ হচ্ছে বায়ু, মনে রাখবে, বাতাস, এয়ার, অ্যানি কথার অর্থ হচ্ছে এয়ার, AIR। তাহলে অ্যানিমোমিটারের সাথে কি মাপা হয়? বাতাসের যে গতিবেগ সেটা, অ্যানি কথার অর্থ বললাম বাতাস, মনে রাখো, তাহলে অ্যানিমোমিটারের সাথে বাতাসের গতিবেগ মাপা হয়, এটা অ্যানিমোমিটার। নেক্সট অডিওমিটার, অডিও কথার অর্থ বুঝতে পারি আমরা, শব্দ, অডিও মানেই তো শব্দ বলি, তাহলে শব্দের তীব্রতা মাপাই অডিওমিটারের যন্ত্রের সাহায্যে, এটা হচ্ছে অডিওমিটার। নেক্সট ব্যারোমিটার, বায়ুমণ্ডলের চাপ মাপাই, বারবার দেয়, এটা হচ্ছে ব্যারোমিটার। বোলোমিটার পড়িনি, আনকমন, এটা NCERT-তে আছে, পড়তে হবে, কিছু করার নাই। ব্যারোমিটার পড়ে গেলাম, বোলোমিটার দিয়ে দিল, কিছু করার নাই। অবলোহিত বিকিরণ, অবলোহিত যে বিকিরণ সেটা পরিমাপ করতে লাগে, বোলোমিটার। দূরবীন সবাই জানি, দূরবীনের সাথে কি দূরের বস্তু দেখানো হয়। ক্যালোরিমিটার, এটা পড়েছি, তাপের একক, তাপের পরিমাপ করা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাথে। নেক্সট কার্ডিওগ্রাম, এই যে হার্ট, দেখে নাও, কার্ডিওগ্রাফে লিপিবদ্ধ হৃৎপিণ্ডের যে গতিবিধি, হৃদস্পন্দন যেটা, সেটা কার্ডিওগ্রামের সাহায্যে পরিমাপ করা হয়। কত সুন্দর, মনে থেকে যাবে। ডায়নামা ইম্পর্টেন্ট, ডায়নামা দেয়, ডায়নামার সাথে কি না বৈদ্যুতিক শক্তিতে, যেটা যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে, এটা ডায়নামিটার যন্ত্র, যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করছে। উদাহরণ দাও একটা অর্ঘবাবু, যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। পাখা, এই যে আমরা এখন ফ্যান চালাচ্ছি, ওটা কি একটা যন্ত্র? তো কখন ঘুরছে ফ্যান? যখন বিদ্যুৎ ওখানে যাচ্ছে, তাই তো ফ্যান হবে না? আ আ উল্টো হচ্ছে, টারবাইন, জেনারেটরে বিদ্যুৎ উৎপাদক হচ্ছে, জেনারেটর ইউজ করে, জেনারেটর হবে, জেনারেটর, ওটা ভালো মনে রাখো। ডায়নামা ওখানে থাকে, যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করছে। হ্যাঁ হ্যাঁ, ফ্যান বিদ্যুৎ থেকে যন্ত্র হচ্ছে। আর জেনারেটর ভালো, এটা দেয়, এটা মনে রাখো উদাহরণ, জেনারেটরে থাকে ডায়নামা, যান্ত্রিক শক্তি বিদ্যুৎ, ওই জেনারেটরে কি হচ্ছে? যন্ত্র, ওখান থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, এটা মনে রাখো ভালো। ডায়নামোমিটার, এটা কি হয়ে যাবে? বৈদ্যুতিক শক্তি পরিমাপের কাজে লাগে। ইলেকট্রোস্কোপ, বৈদ্যুতিক আধানের উপস্থিতি সেটা করে, শনাক্ত করে। এন্ডোস্কোপ, দেহের অভ্যন্তরে যে অঙ্গ প্রত্যঙ্গ সেটা পরীক্ষা করে, এই যে ডিউডেনাম আছে, স্টমাক আছে আমাদের, ইসোফেগাস আছে, গ্রাসনালি, যেটা ইসোফ্রেগাস, গ্রাসনালি, এগুলোকে পরীক্ষা করবে কে? এন্ডোস্কোপ। নেক্সট ফ্যাথোমিটার হবে, হ্যাঁ ভুল আছে এখানে, ফ্যাথোমিটার, কারেকশন করে নিও।
এটা হবে ফ্যাথোমিটার। ওই সাদা কালি, এই যে ফ্যাথোমিটার। ফ্যাথোমিটার কি? সমুদ্রের গভীরতা পরিমাপ করতে সাহায্য করে। সমুদ্রের গভীরতা মাপতে সাহায্য করে ফ্যাথোমিটার, তাই ফ্যাথোমিটার। গ্যালভানোমিটার স্বল্প মানের তড়িৎ প্রবাহ পরিমাপ করে। গ্যালভানোমিটার ছবি দেখে নাও। হাইড্রোমিটার, হাইড্রো কথার অর্থ কি? জল। তাহলে তরল পদার্থের যে আপেক্ষিক গুরুত্ব সেটা মাপায়, আপেক্ষিক ঘনত্ব মাপায় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট, ওইটা হচ্ছে হাইড্রো ছিল, দেখো হাইড্রোমিটার আপেক্ষিক গুরুত্ব, আর এটা হচ্ছে হাইগ্রোমিটার আপেক্ষিক আর্দ্রতা। একটা হচ্ছে হাইড্রোমিটার, হাইড্রোমিটার হচ্ছে তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব, হাইড্রোমিটার আপেক্ষিক গুরুত্ব, আর এটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, হাইগ্রোমিটার আর্দ্রতা মনে রাখবে, আর্দ্রতার উপর ফোকাস করবে। ল্যাক্টোমিটার জানি দুধের যে বিশুদ্ধতা সেটা পরিমাপ করতে সাহায্য করে, ল্যাক্টোমিটার দেয়। ম্যানোমিটার গ্যাসের চাপ পরিমাপ করতে সাহায্য করে, গ্যাসের চাপ পরিমাপ করতে সাহায্য করে কে? ম্যানোমিটার। মাইক্রোস্কোপ জানি আমরা ছোট বস্তু বা জীব দেখার জন্য ব্যবহার করি, মাইক্রোস্কোপ। ওডোমিটার যানবাহনের যে অতিক্রান্ত দূরত্ব সেটা ওডোমিটারের সাহায্যে পরিমাপ করায়, কোনো যানবাহন কতটা দূরত্ব অতিক্রম করলো সেটা ওডোমিটারের সাহায্যে। পেরিস্কোপ সমুদ্রপৃষ্ঠের উপরে যে বস্তু সেটা দেখার জন্য, সমুদ্রের পৃষ্ঠের যে সারফেস, এখানে বস্তু যে বস্তুগুলো থাকছে সমুদ্রপৃষ্ঠের উপরে সেগুলো দেখার জন্য পেরিস্কোপ ইউজ করি। ফটোমিটার আলোর তীব্রতা, আলোর তীব্রতা নির্ণয় করতে। পটেনশিওমিটার, পটেনশিওমিটার কি করে? কোষের তড়িৎচালক বল, ইম্পর্টেন্ট, কোষের তড়িৎচালক বল যেটা ইএমএফ পরিমাপ করতে সাহায্য করে পটেনশিওমিটার। পাইরোমিটার রিমোট সেন্সিং রেডিয়েশন যে থার্মোমিটার বা উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে সাহায্য করে, রিমোট সেন্সিং রেডিয়েশন থার্মোমিটার যা উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে সাহায্য করে। এটা পাইরোমিটার হচ্ছে একটা রিমোট সেন্সিং রেডিয়েশন থার্মোমিটার, এটা কি করে? উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে সাহায্য করে। রেডিওমিটার বিকিরণ শক্তি নির্গমন পরিমাপ করে, কতটা বিকিরণ শক্তি বিকিরিত হচ্ছে। স্যালিনোমিটার, সল কথার অর্থ কি? লবণ। তাহলে কি বলবো? দ্রবণে বা তরল পদার্থে লবণের পরিমাণ কতটা রয়েছে সেটা স্যালিনোমিটার সাহায্যে পরিমাপ করাই। ভূকম্পগ্রাফ, ভূকম্পগ্রাফ তো না, এটাকে সিসমিওগ্রাফ বলা হয়, সিসমিওগ্রাফ স্পেলিং কি বলবো? SCI সিসমিওগ্রাফ, দেখে নিও স্পেলিংটা ভুল হতে পারে। ভূমিকম্পের তীব্রতা, ভূমিকম্পের যে কম্পনের তীব্রতা সেটা পরিমাপ করা হয় সিসমিওগ্রাফ যন্ত্রের সাহায্যে। স্পিডোমিটার যানবাহনের রাখা একটি যন্ত্র, এর গতিবেগ রেকর্ড করে স্পিডোমিটারের সাহায্যে। ওই যে বিভিন্ন সড়ক পথে আর কি লাগিয়ে দেওয়া হয়, কতটা দূরে কতটা জোরে স্পিডে গেল গাড়ি যানবাহনগুলো, সেটা এর সাহায্যেই তো মাপে, স্পিডোমিটারের সাহায্যে। স্পিডোমিটার নিয়ে ধরে থাকবে, গাড়ি প্রাস করে চলে গেল, কতটা স্পিডে গেল অমনি ধরা পড়বে, এত স্পিড। তাহলে এটা হচ্ছে স্পিডোমিটার, যানবাহনের যে গতিবেগ সেটা রেকর্ড করা হয় এর সাহায্যে। স্ফেরোমিটার এটি লেন্স এবং বক্রতার মতো যে বস্তুর ব্যাসার্ধ আর কি, বক্রতা ব্যাসার্ধ সেটা পরিমাপ করে। স্ট্রোবোস্কোপ পর্যায়বৃত্ত গতি পরিমাপ করে। ট্যাকোমিটার উড়োজাহাজ ও মোটর বোটের যে গতিবেগ সেটা পরিমাপ করে, এটা দেয় ট্যাকোমিটারটা, উড়োজাহাজ ও মোটর বোটের যে গতিবেগ সেটা পরিমাপ করতে সাহায্য করে। টেলিস্কোপ পড়েছি, টেলিস্কোপ এটি মহাকাশের দূরবর্তী বস্তু দেখার জন্য ব্যবহার করা হয়। কোন বলিউড হিরোয়ের ছিল বলো টেলিস্কোপ? দেখি কার মনে আছে। বেচারা বাড়িতে ঘরে বসে চাঁদে জমি কিনেছিল, চাঁদের জমি দেখতো, ঘরে সেট করাই ছিল টেলিস্কোপ, ওখান থেকে চাঁদে তার জমি দেখতো। একমাত্র বলিউড হিরো যে চাঁদে জমি কিনেছিল, সুশান্ত সিং রাজপুত, তার বাড়িতে টেলিস্কোপ ছিল, ওখান থেকে দেখতো তার জমিটা চাঁদে। থার্মোমিটার প্ল্যান করে সব মেয়ে দিল বেচারাকে। থার্মোমিটার সবাই জানো তাপমাত্রা। থার্মোস্ট্যাট এটা জানো না, এটা একটি নির্দিষ্ট বিন্দুর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, কোনো একটা বিন্দুতে তাপমাত্রা কত পার্টিকুলার আমি বলে দিলাম, এই বিন্দুটা তাপমাত্রা কত সেটা থার্মোস্ট্যাটের সাহায্যে পরিমাপ করবে, যেখানে লাগিয়ে দেবো সেখানকার বিন্দুটার মানে টেম্পারেচারটা দেখাবে এখানে। ভিস্কোমিটার তরলের সান্দ্রতা পরিমাপ করে, ভিস্কোমিটার এটা মনে রাখবে। ভোল্টামিটার এটাও পড়েছি সবাই। ভোল্টামিটার কি না, দুটি বিন্দুর মধ্যে যে বৈদ্যুতিক পার্থক্য বিভব
বৈদ্যুতিক বিভব পার্থক্য সেটা পরিমাপ করে ভোল্টমিটার যন্ত্রের সাহায্যে। ব্যাস, মোটামুটি কভার হয়ে গেল। যেটা সব থেকে মানে কঠিন লাগার জায়গা সেটা একটু ভালো করে দেখো, কোন জায়গাটা, মাত্রাগুলো একটু মনে রাখার চেষ্টা করে দেখো। বাকি আদার্স কিছু না, একক কোনটার একক কি সেগুলো মনে রাখতে হবে, মৌলিক একক কোনগুলো কি সেগুলো মনে রাখতে হবে। সবার অসুবিধা যদি হয় ওই জায়গাটাই অসুবিধা হবে, ওইগুলো একটু দেখে নিও, নোট করো ভালোভাবে, নেটস নিজেরা বানাও, রেডি করো এগুলো যেগুলো বললাম ভালো করে দেখার দেখবে। এই যে মাত্রা টাত্রাগুলো এগুলো একটু দেখো, আর যেগুলো নোটস বানানোর বানাও, এগুলো রেডি করো, এগুলো দরকার। অনেক কিছু হয়তো নতুন পেলে। ক্লিয়ার মোটামুটি অর্ঘ্যবাবু? তো এই ছিল আজকের আমাদের সংক্ষিপ্ত ক্লাস। হবে এরকমভাবে হবে, যার দরকার আসবা, নালে লিঙ্ক দিয়ে দেবো। এইভাবে যদি ধরে ধরে করো, কন্টেন্ট দেখে বুঝতে পারছো দম আছে, লাভ হবে। সব এনসিইআরটি থেকে তুলে দিয়েছে, আজ কিচ্ছুই না। ঠিক আছে।